আচ্ছা, তো আমরা আজকে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই মিড টার্মের পরে যেই লেকচার শিটগুলা, এগুলো অলরেডি গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। তো এই লেকচার শিটটাও আপলোড করা আছে। তো আমি আশা করি সবাই ডাউনলোড করে নেবেন। তো ওখানে 3টা লেকচার শিট দেওয়া আছে আর কি। দেখা যাবে আমরা লাস্ট পর্যন্ত কতটুকু কি পড়তে পারি। আপনারা আমি যতটুকু পড়াই, যা ক্লাসে যেটা আলোচনা হবে সেটা মেইনলি ওগুলো ভালো করে পড়বেন। আচ্ছা, আর হচ্ছে যে মিড টার্মের পরে যে মিড টার্মের আগে যেগুলো পড়ানো হয়েছে জানেনই তো, ওগুলো আর ফাইনালের জন্য আসবে না। এখন থেকে যা পড়বো সবগুলোই ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা মিড টার্মের আগে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি নিয়ে আসলে মেইনলি পড়ালেখা করছিলাম। ঠিক আছে, সব কিছু ইলেকট্রিসিটির উপর ছিল। ইলেকট্রিসিটি বা ইলেকট্রোস্ট্যাটিক্স ওই রিলেটেড ছিল। তো এখন আসলে সেটা ম্যাগনেটিজম রিলেটেড হবে সব, মানে সব ম্যাক্সিমাম পড়াই ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড ব্যাপার স্যাপার। ম্যাগনেটিক মানে চুম্বক ক্ষেত্র আর কি, চুম্বক রিলেটেড। আগে ছিল চার্জ, এখন হবে চুম্বক। তো এখানে আমাদের এই মানে আমার হিসেবে মিডের আগে থেকে মিডের পরের যে সিলেবাসটা, এটা অনেকটা ইজি হবে। কারণ কি, এখানে আসলে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের জিনিসপত্রগুলা ম্যাক্সিমামই আমরা দেখা যাচ্ছে ইলেকট্রিসিটির জন্য পড়ছিলাম। ঠিক আছে, তো মূল ব্যাপারটা সেমই থাকবে। দেখা যাবে ওখানে শুধু ইলেকট্রিসিটির জন্য চার্জ নিয়ে যেটা হইতো, এখানে ম্যাগনেটিজমের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বা বিভিন্ন ক্ষেত্রে সেটা চার্জের পরিবর্তে সেটা হয়ে যাবে ম্যাগনেট। এটা শুধু পার্থক্যটা। ঠিক আছে, আর কোনো পার্থক্য মানে এটা একটা মানে মেজর পার্থক্য। আর মোটামুটি অন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো সেম। তো যেহেতু আমাদের ইলেকট্রিসিটির অলরেডি কিছুটা নলেজ আছে, তো আমরা আশা করি যে আমাদের এই চ্যাপ্টারের আলোচনাটা কিছুটা ইজি হবে। আরেকটা কথা, আপনারা তো জানেন যে ফাইনালে মিড ভাইভা আছে। ভাইভা 15 মার্ক, আর গুগল ফর্মের উপর 25 মার্ক, টোটাল 40 মার্কের পরীক্ষা হয়। তো যেহেতু ভাইভা আছে, সেহেতু এবার পড়াও একটু অন্যরকম ভাবে পড়তে হবে। কারণ দেখা যাচ্ছে যে মিড টার্মে যেটা যেমন ভাইভা না থাকার কারণে দেখা যাচ্ছে অনেক বেসিক কোশ্চেনও দেখা যাচ্ছে যে আসে নাই, ওকে আসা লাগে নাই। সরাসরি আমরা শীটের যে কোশ্চেন গুলো আছে ওগুলো থেকে দেখা যাচ্ছে কোশ্চেন আসছে ওরকম। কিন্তু ভাইভা থাকলে আসলে সেটা হয় একটু খুব ভালো করে একদম বেসিক পর্যন্ত চলে যেতে হয়। কারণ কি, কারণ ওকে অনেকের হয়তো বা শীট থেকে বা যা পড়ানো হবে সেটা থেকে সরাসরি প্রশ্ন করলে সে আনসার দিতে পারবে। অনেকে আছে যে আনসার দিতে পারে না, তখন কি হয়, আস্তে 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 আরো বেসিক একেবারে বেসিক পর্যন্ত চলে যায়, যেন দেখি তার লেভেলটা যাচাই করার জন্য। তো সেই জন্য আমার এখনকার পড়ার স্টাইলটাও ওই ভাইভাকে মাথায় রেখে আসলে হবে। একেবারে একেবারে ভেরি বেসিক থেকে শুরু করব, তারপর অবশ্যই সিলেবাসের টপিক আপডেটেড যেটা অবশ্যই যাব। তো এই আর কি। আর আরেকটা কথা বলে রাখি যে আগে থেকে বলে রাখি, পরে আবার আপনারা বলবেন যে প্রেশার বেশি হয়ে যায়। আমরা তো একটা সিটি নিছি আর একটা অ্যাসাইনমেন্ট আপনারা দিবেন। তো আমাদের সামনে বাকি যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে 2টা ক্লাস টেস্ট আর একটা প্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখি যে কি হবে, সেটা তো আপনারা একটা মাথায় রাখবেন। প্রথম হচ্ছে 2টা ক্লাস টেস্ট হচ্ছে আমাদের এই সেমিস্টারের শেষের যে 2টা ক্লাস, সেই 2টা ক্লাসের উপর হবে, শেষের 2টা ক্লাস। ঠিক আছে, আমরা আসলে ক্লাসও যে একবারে খুব বেশি পাবো সেরকম না, কারণ 16 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শিডিউল। ঠিক আছে, তো সেই জন্য দেখা যাচ্ছে কি আগে থেকে যদি প্ল্যান না করি, পরবর্তীতে আপনাদের প্রেশার হয়ে যাবে, আমাদের মেনটেন করা কষ্ট হয়ে যাবে। 16 সেপ্টেম্বর থেকে হচ্ছে ফাইনাল পরীক্ষা। তো 16 সেপ্টেম্বরের আগে আসলে আমাদের সবকিছু শেষ করতে হবে, ফাইনাল পরীক্ষা পরে তার কিছুই করা যাবে না। তো 16 সেপ্টেম্বরের আগে আমাদের 2টা ক্লাস টেস্ট, সিটি 2 আর সিটি 3, মোটামুটি আমার পড়ানো যদি হয়ে যায়, তারপরে সেই পড়ানোগুলো থেকে আমি নিতে পারবো। সেই জন্য আমি শেষের 2টা ক্লাসে সিটি 2 আর সিটি 3 নেব। নর্মালি সিটি 2 যেটা, সেটা এই এই মানে ম্যাথের উপরে আর কি, কয়েকটা 3-4টা ম্যাথ ওদের উপর দেবো, সেগুলোর উপরে সিটি 2 নেই।
আর সেটি 3টা গুগল ফর্মে নিই, সেটা হচ্ছে ওই শর্ট কোশ্চেন, গুগল ফর্মে লিখে দিতে হয়, শুধু ছোট ছোট শর্ট কোশ্চেন, ঠিক আছে, মানে এমসিকিউ টাইপ না, যেহেতু একটা এমসিকিউ টাইপ আপনারা দিচ্ছেন সিটি 1, সিটি 3টা হবে গুগল ফর্মে, বাট এমসিকিউ টাইপ কোশ্চেন না থেকে ওখানে শর্ট শর্ট কোশ্চেন থাকবে, যেমন ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে বা ম্যাগনেটিজম কাকে বলে, যেটা গুগল ফর্মে লিখতে হবে, ঠিক আছে। ওইটা আমাদের 3 নাম্বার ক্লাস সেট হবে। 2 নাম্বারটা হবে ম্যাথ, 3-4টা ম্যাথ দেবো, সেই ম্যাথগুলো করে দিতে হবে। আর প্রেজেন্টেশনটা যেটা, সো প্রেজেন্টেশনটা হচ্ছে কি, এর আগের সপ্তাহে ডেডলাইন থাকবে, মানে জাস্ট 2টা সিটি তো লাস্ট 2 সপ্তাহ বললাম, এর আগের সপ্তাহটা বলতে পারেন যে প্রেজেন্টেশনের ডেডলাইন থাকবে। তো প্রেজেন্টেশনটা সেটা আসলে হয় 27 তারিখ, ঠিক আছে। তো প্রেজেন্টেশনটা আপনারা হচ্ছে যে আমি বলে দিব আজকে, আর নাম প্রেজেন্টেশন নিয়ে কথা না বলি, সামনের ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ 20 তারিখে, যেন এই পরবর্তী ক্লাসে আমি প্রেজেন্টেশনটা জমা দিতে পারি। তবে আপনাদেরকে বলে রাখি, যারা এখনই কাজ করতে চান শুরু করতে পারেন, কারণ এরকম, কারণ প্রেজেন্টেশনের জন্য আমার কোনো নির্দিষ্ট কোনো টপিক আমি দিয়ে দিই না, আপনার যে কোনো একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করে সেটার জন্য 4-5 মিনিটের একটা ভিডিও বানায় গুগল ক্লাসরুমে আপলোড করে দিতে পারেন, বা রেডি রাখতে পারেন, আমি যখন সেকশনটা ক্রিয়েট করে দেবো আগামী সপ্তাহে, তখন আপনি আপলোড করে দিতে পারেন। তো আপনারা তো অলরেডি প্রেজেন্টেশন রেডি করছেন না, এসে অভিজ্ঞতা তো আছে। জি স্যার। প্রেজেন্টেশন কি ইন্ডিভিজুয়াল দেবো স্যার? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল দিবেন, ইন্ডিভিজুয়াল সবে আলাদা আলাদা ভাবে ওভাবে প্রেজেন্টেশন তৈরি করে গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে। তো আগামী সপ্তাহে আমি সেকশনটা ক্রিয়েট করে দিব, আপনারা চাইলে এখনই প্রেজেন্টেশন রেডি করে ফেলতে পারেন, কাজ আগায় গেল। তবে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট 2টা সপ্তাহ আমাদের 2টা ক্লাস টেস্ট, একটা 3 তারিখে আর একটা 10 তারিখে, ঠিক আছে, মানে সামনের মাসে। প্রেজেন্টেশনের টপিক কি স্যার দিবেন না? প্রেজেন্টেশনের টপিক আমি দিই না, মানে আপনাদের পছন্দ মতো আপনার যে কোনো একটা ভালো, যে টপিক আপনি ভালো পারেন সেটার উপরে একটা প্রেজেন্টেশন বানাবেন। তবে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম মানে আমাদের কোর্স রিলেটেড টপিক দিতে হবে, আচ্ছা। আমাদের কোর্সে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম মিড টার্মের আগে যা পড়াইছি বা মিড টার্মের পরে যা পড়াবো, বা আপনি সিলেবাসও দেখতে পারেন, যে কোনো টপিকের উপরে আপনি এটা করতে পারেন, ঠিক আছে। এটা কোনো আমি এটা এখন ফিক্স করে দিই না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার মিড টার্ম পরীক্ষাটা স্যার দিতে পারিনি স্যার, এটা স্যার পরীক্ষাটা কি স্যার ইমপ্রুভ দেওয়া যাবে স্যার? আপনি ক্লাসের পরে কথা বলে সেটা নিয়ে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এগুলো নিয়ে পরে ডিটেলস কথা বলবো, বাট আজকে আমি একটা আইডিয়া দিয়ে রাখলাম যে না আমাদের কি কি করতে হবে সেটা। ওকে, সো আমি যখন শুরু করি, আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে পড়বো। তো এখন মানে ম্যাগনেটিজম পড়তে আসলে শুরুতেই আমাদের যেটা মাথায় আসে, ম্যাগনেট কি আসলে, ঠিক আছে। তো এখন আমরা আসলে যদি এখন জিজ্ঞেস করি আপনাদেরকে ম্যাগনেট কি, আমি জানি ম্যাক্সিমামে বলতে পারবেন, ঠিক আছে। তবে সে বলাটা গুছানো হবে না, সবাই বলতো স্যার ম্যাগনেট তো আমরা চিনি, ম্যাগনেটের কোন বস্তুকে আকর্ষণ করে, বা 2টা মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, এরকম 2টা মেরু থাকে, তো এরকম বলতে পারবেন। কিন্তু আসলে শুধু এই কোশ্চেন না, যে কোনো কোশ্চেনের ক্ষেত্রেই শুধু বলাটাই তো মেইন না, আপনি সুন্দর করে বললে সুন্দর মার্ক পাবেন, বেশি মার্ক পাবেন। আর যদি মানে মনে করেন আপনার বলাটা যদি অন্য মানে জেনারেল মানুষের মতো হয়, জেনারেল মানুষও কিন্তু চুম্বক চিনে, তাই না, তারাও জানে। তো এখন আপনার বলা যদি অন্য জেনারেল মানুষের মতো হয়, তাহলে আপনার নাম্বারটা কি একেবারে কম হবে। আপনার বলাটা হইতে হবে আপনি একটা মানে ইঞ্জিনিয়ারিং এর একটা স্টুডেন্ট, আপনি বিএসসি করতেছেন, আপনার বলাটা হবে ওই ধরনের। তো সেই জন্য আসলে এইভাবে কিভাবে গুছাইয়া বলা যায় সেটা আমি আলোচনা করব ক্লাসে, ঠিক আছে। আমি যেভাবে বলবো প্রত্যেকটা প্রশ্ন ওইভাবে চেষ্টা করবেন, যে বিশেষ করে বাইরের কথা মাথায় রেখে ওইভাবে যেন আনসার দেওয়া যায়। দেখেন প্রথমে ম্যাগনেট কি, তো এটা বলতে হবে যে ম্যাটেরিয়াল হুইচ হ্যাজ ডিরেকশনাল অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ প্রপার্টিজ। ম্যাগনেট হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা যার কি ডিরেকশনাল, দিক নির্দেশ করার ক্ষমতা আছে, এবং অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ প্রপার্টিজ, যার আকর্ষণ এবং বিকর্ষণ করার গুণাবলী আছে, ঠিক আছে। তাহলে 3টা জিনিস আসলো। ম্যাটেরিয়াল, যে সেই ম্যাটেরিয়ালটাকে আমরা ম্যাগনেট বলবো যার কি ডিরেকশনাল মানে দিক নির্দেশ করার ক্ষমতা আছে, আর
অ্যাট্রাকটিভ রিপালসিভ প্রপার্টিস এবং আকর্ষণ বা বিকর্ষণ করার গুণাবলী যার মধ্যে আছে, এবং the material by which magnetic properties can be given to other materials, এবং যেটার মাধ্যমে অন্য একটা ম্যাটেরিয়ালে কি চুম্বকীয় গুণাবলীগুলা দেওয়া যায়, স্থানান্তর করা যায়, ঠিক আছে? সেই ম্যাটেরিয়ালটাকে আমরা বলবো ম্যাগনেট। সুন্দর করে যদি বুঝাই বলি, ঠিক আছে, সেটা বলতে হবে এইভাবে যে যে সেই ম্যাটেরিয়ালটা বা সেই বস্তুটা, সেই বডিটা, যেটাই বলে না কেন কোনো সমস্যা নাই, শুধু নিজের ভাষায় বলার চেষ্টা করতে হবে সবকিছু, যে যে ম্যাটেরিয়ালটা বা যেই বডিটার মধ্যে তার দিক নির্দেশ করার এবং আকর্ষণ বা বিকর্ষণ করার গুণাবলীগুলো বিদ্যমান, এবং এটার সংস্পর্শে অন্য কোনো ম্যাটেরিয়াল আনলে সেটাকে সে চুম্বকীয় গুণাবলীগুলা দিয়ে দিতে পারে আর চুম্বকীয় গুণাবলীগুলা স্থানান্তর করতে পারে, সেই ম্যাটেরিয়ালটাকে আমরা ম্যাগনেট বলি, ঠিক আছে? তো এইভাবে আনসার দিতে হবে। এখন কেউ যদি মনে করেন একদম টাটকা মুখস্থ করে বললেন, the material which has direction or attractive properties and matter by which magnetic properties can be given, এটা আমাকে মনে করেন ঠাস ঠাস করে বলে ফেললেন, একদম টাটকা মুখস্থ। অনেকে তো দেখে দেখেও বলে, সেটা আমরা খুব ভালো করে বুঝি যে দেখে বলতেছে নাকি মুখস্থ বলতেছে, কি বলতেছে। তো দেখেন এইভাবে যদি বলেন, এটা কি প্রমাণ হয় যে আপনি বুঝছেন কিছু নাকি বুঝেন নাই? এটা তো যে কেউ, আমি তো মনে করেন আপনি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মানে অন্য যে কারো কাছে যদি এই লেখার শিটটা থাকে, তাকে জিজ্ঞেস করলে সেও কষ্ট করে মুখস্থ করে এটা বলে ফেলতে পারবে, তাই না? তাহলে কোনো পার্থক্য হলো? তো সেই জন্য আসলে যেটা করতে হবে যে মানে আসলে মূল কথা কি জানেন, ভাইভাতে অনেকেই মানে এখানে মিসকনসেপশন থাকে। আমরা মনে করেন, অনেকেই মনে করে যে মানে বলতে পারলেই মনে হয় আমি নাম্বার বেশি পেয়ে গেলাম, ঠিক আছে? মানে আমি একদম টাটকা ভাবে মুখস্থ ভাবে সবকিছু বলতে পারলেই মনে হয় নাম্বার বেশি হয়ে গেল। তো আসলে আমারটা শুনে রাখেন, জানি না অন্য টিচার বা অন্যদের কথা, আমার কাছে হচ্ছে আপনি খুব বেশি বলে ফেলছেন সেটা ইম্পর্টেন্ট না, ওকে? আমার কাছে আপনি কম বলেন, 2 লাইন বলেন, 1 লাইন বলেন, কিন্তু সেটাতে প্রকাশ করেন যে স্যার আমি বুঝছি এটা, ঠিক আছে? সেইটা হইলে আপনি হাইস্ট মার্ক পাবেন, A+ পাবেন। আর আরেকজন টাটকা মুখস্থ করে 2 মিনিট গড় গড় করে বলছে, সে ওই থেকে কম নাম্বার পাবে, ঠিক আছে? যেমন আমি ম্যাগনেট জিজ্ঞেস করলে আপনি আপনার ভাষায়, আপনাকে যখন মনে করেন, মানে আমি হয়তো প্রথম টপিক দেখে এটাতে বেশি কথা বলতেছি, এইসব কথাগুলো কিন্তু সবগুলোর জন্য প্রযোজ্য, ঠিক আছে? আর মনে করেন আপনাকে আপনাকে ওই বাইরের একজন লোক সে জিজ্ঞেস করলো যে আমাকে, আপনি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বলেন তো ম্যাগনেটটা কি, আমি এটা কিভাবে বলবো? তারা যদি আপনি ঠাড়া এই মুখস্থ এই লাইনটা বলেন, সে কিছু বুঝবো? হুম, রেসপন্স করেন, হ্যাঁ, যাদের সবাই একদম চুপ হয়ে আছে, তো যাদের একটু নয়েজ নাই তারা একটু আনমিউট করে রাখে। আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে তারে কিন্তু আপনি এই লাইন বা বাহিরের একজন মানুষ যার মনে করেন সায়েন্সের কোনো জ্ঞানই নেই, তাকে কিন্তু আপনি এই টাটকা এই লাইন মুখস্থ করে জীবনও বলতে যাবেন না, তাই না? তার কি করবেন, আপনি যেটা বুঝেন আপনি সেই রকমই বাংলা ভাষায় তারা সর্বোচ্চ চেষ্টা করে বোঝানোর চেষ্টা করবেন। চুম্বক হইছে ওই 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 জিনিসটারে আমরা চুম্বক বলবো, যেটা এরকম আপনি যদি ধরেন সেটা দিক নির্দেশ করতে পারবে যে কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এবং ওইটা কাছাকাছি অন্য একটা জিনিসটা যদি রাখেন, তাহলে ওইটা একটা টেনে কাছাকাছি নিয়ে আসবে। তো ঠিক আছে, তো আমার কাছে তো আসলে একেবারে ওই লেভেলের বাংলা বলা লাগবে না, আমার কাছে আরো নর্মাল পড়ালেখার ভাষার সাথে মিক্স করে বাংলা বলা যাবে, আমার কাছে বলাটা আরো ইজি। তো আসলে এইভাবে চিন্তা করতে হবে সবগুলো টপিকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি একটা জেনারেল মানুষকে বুঝাইতেছি, তারপরে না তাহলে না সেটা প্রকাশ পায় যে আপনি সেটা বুঝছেন। এবং এইটা যদি আপনি হয়তোবা সবকিছু আপনি খুব ভালো বুঝবেন, সবকিছু ভালো বুঝাইতে পারবেন, ব্যাপারটা এরকম না, ওকে? সবাই সবকিছু পারবেন না, এটা স্বাভাবিক। কিন্তু অ্যাটলিস্ট আপনার যে টেন্ডেন্সি, আপনি যে চেষ্টা করতেছেন, আপনার যে ওইটাই মেইন, আপনার মানে গোল, যে আমি আমার পড়া এটাই, আমি এইভাবে ভাইবা দিই এবং আমি চেষ্টা, ওইটাই আপনাকে A+ এনে দিবে, ঠিক আছে? তো মানে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, তারটা মুখস্থ বলার দরকার নাই। এখন আসলে ওকে, অনেকে ভয় পেয়ে দিতে পারে যে স্যার মনে হয় খুব বেশি আমরা বুঝে বুঝে সবকিছু আনসার দিতে হবে, না হলে সবকিছু গেছে। না, মানে ওইরকম ভয় পাওয়ার দরকার নাই। একদম টাটকা মুখস্থ বললে যে একদম ফেল হয়ে যাবে, মানে তার সবকিছু গেছে, ব্যাপারটা ওইরকম না। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে মানে নাম্বারে তারতম্য, ঠিক আছে?
নাম্বার আমি যেটা আমি এক্সপেক্ট করতেছি সেটা হইলে আমি এ প্লাস দিব, এর থেকে কম হলে এর থেকে কম মার্ক আস্তে আস্তে নাম্বার কমতে থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এখন হয়তো আপনার ইচ্ছা, আপনি কি এ প্লাস চান, নাকি আপনি এ চান, নাকি এ মাইনাস চান, নাকি বি প্লাস চান। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল কথা। এভাবে চেষ্টা করতে হবে আর কি ভাইভাতে আনসার দেওয়ার জন্য। ঠিক আছে, আর আর এটা আসলে কি জানেন, মানে আমি নিজে কখনো, সত্যি কথা মানে আমি নিজে কখনো এরকম মুখস্থ করার মধ্যে যাই না, মানে একদম খুব বাধ্য না হয়ে গেলে কখনো মুখস্থ করতাম না। ঠিক আছে, মানে আমি যা বুঝবো ওইটা আমি মাথায় রাখলে আমাকে 10 দিন পরেও যদি কেউ জিজ্ঞেস করে আমি লিখতে পারবো, আমি বলতে পারবো। ঠিক আছে, আর আমি যদি টাটকা মুখস্থ করি 2 দিন পরেই সেটা আমার মাথায় থাকবে না। আর আমি কত কিছু মুখস্থ করবো, আমার তো শীটে টপিকের অভাব নাই। ঠিক আছে, আর মানে হয়তো বা এখন এখন অনলাইন যুগে এসে আপনার কাছে লেকচার শিট রয়ে যাচ্ছে, তা ওপেন বুক এক্সাম হচ্ছে, হয়তো বা এখন পার পেয়ে যাচ্ছেন, দেখে দেখে বা মুখস্থ করে বলতে পারতেছেন। অ্যাসাইনমেন্ট, গুগল ফর্ম এগুলাতে হয়তো ওয়েবসাইট বা লেকচার শিট এগুলা দেখে হেল্প নিয়ে আপনি আগায় যাচ্ছেন। ঠিক আছে, কিন্তু এটাই তো দিন শেষ না, তাই না? আপনার ফিজিক্যালি যখন চালু হবে, যখন আপনারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে যাবেন, কত হাজার হাজার টপিক আসবে, আপনার কত কিছু মুখস্থ করবেন। তা আপনার যদি এই এখন থেকে টেন্ডেন্সি থাকে যে আমি বুঝবো, বুঝে আমি নিজের মতো করে জিনিসটা অ্যাপ্লাই করব, তাহলেই দেখবেন আপনার যত হাজার টপিক আসুক আপনার কাছে কোনো ব্যাপার না, আপনি বুঝে সবকিছু লিখতে পারবেন। আর হয়তো বা ওকে বুঝছি সে কিন্তু লিখতে পারি না, অনেকের ক্ষেত্রে এমন প্রবলেম হয়, আমি বুঝি কিন্তু লিখতে পারতেছি না স্যার, ইংলিশে আমি অত ভালো না। ঠিক আছে, হ্যাঁ, তো সেই প্রবলেমের জন্য স্বাভাবিক কথা, আমরা তো আর ইংলিশে বাংলার মতো আর ভালো না, আমি বাংলায় যত কথা বলতে পারবো ইংলিশে তো লিখতে পারবো না। হ্যাঁ, সেটার জন্য মানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আস্তে আস্তে শুরু করেন, মানে প্রথম সেমিস্টার গুলাতে এটাই কাজ আসলে। এই জন্য প্রথম সেমিস্টার গুলাতে খুব বেসিক কোর্স গুলো, একটা সহজ কোর্স গুলো পড়ানো হয়, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, ওগুলো পড়ানো হয়, যেন ওই স্টুডেন্টরা আস্তে আস্তে ইংলিশের সাথে অ্যাডজাস্ট করে এবং ইংলিশ লেখা শুরু করে। পরবর্তীতে তার যখন মেইন যে কোর্স সাবজেক্ট গুলো, ইলেকট্রিক্যালের কোর্স সাবজেক্ট গুলো আসবে, তখন যেন সে আর ওই কথা না বলে যে স্যার আমার তো ইংলিশ আসে না, আমি ইংলিশ লিখতে পারি না। সেই জন্য প্রথম সেমিস্টার গুলোতে এগুলো, এখন যারা প্রথম দিকে সেমিস্টার গুলোতে ওগুলা করে না, মুখস্থই করে, তাহলে তার কিন্তু ওই গ্যাপটা থেকে যায়, সে কিন্তু মুখস্থর দিকেই সবসময় থাকে। ঠিক আছে, তো সেই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি শুরু করে আপনি লেখা বুঝা এগুলা। ঠিক আছে, কারণ এখানে না করলে বিপদ, আপনি মনে করেন যখন ফিজিক্যালি যখন ইউনিভার্সিটি খুলে যাবে, তখন আপনি কত কিছু মুখস্থ করে লিখবেন, তখন তো আর এরকম আপনার শিটও থাকবে না, গুগলও থাকবে না। তো সেটার জন্য আসলে আমি জানি না এগুলো সব কথাবার্তা আপনাদের অন্যান্য টিচাররা বলে কিনা, তবে আমি সবসময় বলি, কারণ আমি চাই যে বিশেষ করে আমার কোর্সে আমি চাই যে সবাই ভালো করে, এ প্লাস, এ মাইনাস সবাই পান। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিভাবে পাইতে হবে সেটা আমি একদম পথ বলে দিই, কারণ বাকিটা আপনাদের হাতে। ওকে, সো অনেক কথা বলে ফেললাম, হয়তো বা এইসব কথা বলবো না, প্রথম টপিক যেহেতু প্রথম ক্লাস সেই হিসেবে বলবো। আপনাদের কোনো কিছু বলার থাকলে বললেন, হ্যাঁ, সবাই একবারে মানে চুপ আছেন, কোনো কিছু স্যার, আমাকে বলেন। আমরা যে মিড টার্ম দিলাম স্যার, রেজাল্ট দিবেন কবে? মিড টার্মের রেজাল্ট ইনশাল্লাহ সামনের ক্লাসে পাবেন, এখনো শেষ করি নাই। ঠিক আছে, সামনের ক্লাসে পাবেন। আচ্ছা, তাহলে আমার ম্যাগনেট কি সেটা বুঝলাম। এটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Fe3O4। Fe হচ্ছে আয়রন, অক্সিজেন হচ্ছে ও, অক্সিজেন। তাহলে আমরা রাসায়নিক সংকেত করছিলাম না কেমিস্ট্রিতে, ওই আর কি, যে রাসায়নিক সংকেতটা হচ্ছে Fe3O4। আচ্ছা, তাহলে ম্যাগনেট কি সেটা দেখলাম, এবার ম্যাগনেটিজম কি সেটা তো আসে। ম্যাগনেটিজমের বাংলা অর্থ মানে চুম্বকত্ব। চুম্বকত্ব হচ্ছে আসলে কি, এই যে চুম্বকের যে গুণাবলীগুলো বললাম আমরা, যে অ্যাট্রাকটিভ, রিপালসিভ, ডিরেকশনাল, এসব গুণাবলীগুলো আছে, অ্যাকচুয়ালি ওই গুণাবলীগুলোকেই আমরা ম্যাগনেটিজম বলি, চুম্বকত্ব বলি। The directional and attractive and repulsive properties of a magnet is called magnetism. তাহলে চুম্বকের যে ওই গুণাবলীগুলো আছে সেগুলোকে আমরা চুম্বকত্ব বলি। এবার আসি ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। ওকে, তো চুম্বক ক্ষেত্র যাওয়ার আগে আমাকে কেউ কি বলতে পারবেন যে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? আমরা তো ইলেকট্রিক ফিল্ড জাস্ট কিছুদিন আগে পড়ে আসলাম, মিড টার্ম পরীক্ষাও দিলাম। ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, একটু বলতে পারবেন তড়িৎ ক্ষেত্র কাকে বলে? কেউ পারবেন না? ক্লাসে 20 জন আছেন।
স্যার একটা চার্জ যখন কোনো এরিয়া কোনো এরিয়াতে অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে ওই এরিয়াকে স্যার ইলেকট্রিক ফিল্ড বলে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আর কেউ? আর কেউ? আচ্ছা ঠিক আছে, আমি আশা করছি আর আসলে অনেকে বলতে হবে। দেখেন এই যে হ্যাঁ, বলেন। একক ক্ষেত্রফলের উপর চার্জের অনুপাতকেই ম্যাগনেটিক ফিল্ড। না, অনুপাতের ব্যাপার নাই এখানে। আচ্ছা দেখেন, ওই যে মুখস্থ করছেন অনেকেই, ক্লাস মনোযোগ দেন নাই, ঠামগেলি করছেন, সেজন্য মনে নাই। কারণ কি মুখস্থ করছেন তো আপনি আর 10 দিন আগে, 15 দিন আগে, মিড টার্ম পরীক্ষা তো শেষ 10 দিন আগে, মনে থাকবে কিভাবে মুখস্থ জিনিস? আপনি যদি বুঝতেন তাহলে আজকে কেন, আর 1 মাস পরে জিজ্ঞেস করলেও পারতেন। একটা চার্জ তার আশেপাশে যে একটা ক্ষেত্র তৈরি করে তাকে তার তড়িৎ ক্ষেত্র বলে, তাই না? একটা চার্জ আছে, সেটা তার আশেপাশে যে একটা ক্ষেত্র তৈরি করে সেটাকে তার তড়িৎ ক্ষেত্র বলে। আর ওই কতটুকু ক্ষেত্র আছে আমরা কিভাবে বুঝবো? ওইটার মধ্যে যদি আমি অন্য একটা চার্জ আনি, তাহলে সেই অন্য চার্জটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। শেষ। ইসরাফিল উনি যেটা বলছে সেটা ঠিক আছে, তার মানে উনি আসলে বুঝছে। অন্যরা, আমি যেহেতু কেউ বলেন নাই, তার মানে আমি ধরে নেবো যে অন্যরা তখন বুঝলেও পরে এটাকে না বুঝাতে না রেখে মুখস্থতে চলে গেছিলেন, সেই মুখস্থটা এখন মাথায় নাই। ঠিক আছে? তো দেখেন এই টপিক গুলাই কিন্তু, যেমন আজকে ম্যাগনেটিক ফিল্ড পড়াবো, এই ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যদি ইলেকট্রিক ফিল্ডের মতোই আপনাদের টেন্ডেন্সি থাকে, ফাইনালের সময় যে এভাবেই প্রশ্ন করব, তখন আনসার না দিতে পারলে আপনার নাম্বার আসবে কোথা থেকে বলেন? তো এইভাবে আসলে চিন্তা করতে হবে আর কি, বুঝছেন? মানে ব্যাপারটা আসলে আপনারা যে এরকম রাখেন যে ওকে আমরা পড়তেছি, টাকা দিয়ে পড়তেছি, বা যাচ্ছে সেমিস্টার, আমার একটা রেজাল্ট আসবে, সেটা এক হিসাব। ওকে, তাই না? ঠিক না? স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের যে ফাইনালে যে ভাইভা হবে এটা মিডের আগের যে লেকচার শিট গুলো দেওয়া আছে আর মিডের পরে সবগুলো থেকে কি হবে? না, ফাইনালের জন্য এই ফাইনালের সিলেবাস থেকে ভাইভাটা হ্যালো আজকে থেকে যে পড়াবো এই এখান থেকে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম আসলে, মানে টেন্ডেন্সি যদি থাকে শুধু আমার পার পাইয়া যাবা, ঠিক আছে? সেই জন্য ক্লাস করা, সেই জন্যই গ্রিনে ভর্তি হওয়া, আমার জাস্ট সার্টিফিকেট দরকার। ঠিক আছে? তাহলে আমরা কিছু বলার নাই, কারণ আপনি কোনো রকম ক্লাস করলে, কোনো রকম পরীক্ষা অ্যাটেন্ড করলে পাস হয়ে যায়, অসুবিধা নেই। সে কিন্তু টেন্ডেন্সি যদি দেখা যায় আমি একটা ভালো গ্রেড পাওয়া যাবো, কষ্ট করে পড়তেছি, টাকা পয়সা অনেক নষ্ট হইতেছে, নিজে শ্রম দিচ্ছি, আমি ভালো গ্রেড পাবো, তাহলে আমি যা বলতেছি এই ফলো করতে হবে, বুঝছেন? এই ফলো না করলে আপনার ভালো রেজাল্ট আসলে হবে না। এনিওয়ে, তো দেখেন আগে, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যদি আমি বুঝি, কারণ কেন গেলাম, আমি যে ক্লাসের শুরুতে বললাম যে আমরা সবকিছু ওই ইলেকট্রিক ইলেকট্রিসিটি যে আমরা পড়লাম, সেই ইলেকট্রিসিটির সাথে মিল করে ম্যাগনেটিজম আমরা যদি পড়ি, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। তো ইলেকট্রিসিটি পড়ে আসছে, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, তার সাথে আমরা মিল করে আমরা ম্যাগনেটিক ফিল্ড যদি পড়ি, তাহলে আমার জন্য ইজি হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ছিল একটা চার্জ, তার আশেপাশে যে ক্ষেত্র তৈরি করে, সেই ক্ষেত্রটাই আসলে সিম্পলি যদি বলি, সেই ক্ষেত্রটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। তারপরে সে কতটুকু ক্ষেত্র বা ওই ক্ষেত্রের মধ্যে কি হয়, এগুলো নিয়ে আমরা অনেক ডিটেলস পড়ছি। এখন ম্যাগনেটিক ফিল্ড কি, সেম জিনিস, আমরা ওখানে চার্জ বলছি, এখানে ম্যাগনেটটা জাস্ট রিপ্লেস করে দিব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, দ্য স্পেস অ্যারাউন্ড এ ম্যাগনেট অর এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন হুইচ ইট ইজ ক্যাপাবল অফ অ্যাট্রাকশন অর রিপালশন ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কি, একটা ম্যাগনেটের আশেপাশের ওই এরিয়াটা, ঠিক আছে? আমরা একটা ম্যাগনেট যদি চিন্তা করি, যে ফর এক্সাম্পল একটা ম্যাগনেট ফিগার আমরা দেখব, এটা একটা ম্যাগনেট যদি হয়, তাহলে এই ম্যাগনেট তার আশেপাশে একটা ক্ষেত্র তৈরি করবে এরকম। এই ক্ষেত্রের মধ্যে আমরা যদি অন্য কোনো ম্যাটেরিয়াল আনি, তাহলে দেখা যাচ্ছে কি সেটা এই চুম্বকের দরুন কি আকর্ষণ অথবা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই যতটুকু ক্ষেত্র পর্যন্ত আমার এই চুম্বকের প্রভাবটা থাকবে, ততটুকু ক্ষেত্রটাকে আমরা বলি যে চুম্বক ক্ষেত্র। এই যে স্পেস মানে কি, এলাকা, ঠিক আছে, এরিয়া, এটা অ্যারাউন্ড এ ম্যাগনেট, এটা চুম্বকের চারপাশে, অথবা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে পরিবাহীও হতে পারে, ইন হুইচ ইট ইজ ক্যাপাবল অফ। তো আমরা ওখানে কি বলছিলাম, অন্য একটা চার্জকে আনলে সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। সেম কথাই তো এখানে বলা হইলো, যে এখানে কি হবে, ওই এরিয়াটা, যে এরিয়ার মধ্যে এই চুম্বকটা ক্যাপাবল, কি ক্যাপাবল, অ্যাট্রাকশন অর রিপালশন করতে ক্যাপাবল, তাহলে সেই এরিয়াটাকে আমরা বলবো যে কি, চুম্বক ক্ষেত্র। তো এটাকে আমরা নরমালি ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করি, চুম্বক ক্ষেত্র, ঠিক আছে?
তো চুম্বক ক্ষেত্রকে আমরা ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা ম্যাগনেটিক ফিল্ডের একক। ম্যাগনেটিক ফিল্ডের একক হচ্ছে টেসলা, ঠিক আছে? এসআই ইউনিট হচ্ছে টেসলা। আমাদের ম্যাথ করার জন্য কিন্তু প্রচুর লাগবে এই এককগুলা। তো কি দিয়ে প্রকাশ করে? ক্যাপিটাল বি, একক হচ্ছে কি? টেসলা। ভাইভাতে কিন্তু এগুলো মানে একদম পদে পদে জিজ্ঞেস করা হবে, বুঝছেন? তো আপনাকে যদি একদম সবকিছু মনে রাখতে হবে। টেসলা, এবং টেসলার সাথে এটা গজ, আরেকটা ইউনিট হচ্ছে গজ বলি আমরা। এক টেসলা সমান হচ্ছে 10⁴ গজ। তো নরমালি আমরা ম্যাথ করার সময় টেসলা যেটা, এই ইউনিটটা ইউজ করবো। আপনারা দেখবেন ম্যাথ করার সময় সরাসরি মান দেওয়া আছে, তো ইউনিট দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা ম্যাগনেটিক ফিল্ডের মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার আসি আমরা ম্যাগনেটিক স্যার এখানে বি যেটা স্যার বিএম আছে একটা, যে ম্যাগনেটিক ফ্লাক্স না ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, এটা কি এটার মতোই নাকি স্যার? কোথায় পাইছেন ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি? স্যার আমাদের অন্য সাবজেক্টে পড়ানো হয়েছিল আর কি স্যার, ওইটাতে বিএম দ্বারা প্রকাশ করা হয়, ওইটার একক টেসলা, নিউটন পার মিটার স্কয়ার যেটা আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি বা ম্যাক্সিমাম না, ম্যাক্সিমামের জন্য এম দেওয়া হয়েছে আর কি। নরমালি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকেও বি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ফ্লাক্স জি ঠিক আছে। ডেনসিটিকেও বি দিয়ে প্রকাশ করে, ম্যাক্সিমাম বলার কারণে ওখানে বিএম দেওয়া হয়েছে, এই, ঠিক আছে? ওকে, তারপরে আমরা আসি এবার চুম্বক মেরু, ম্যাগনেটিক পোল। তো আমরা তো সবাই জানি চুম্বকের দুইটা মেরু থাকে, তাই না? উত্তর মেরু, দক্ষিণ মেরু, এরকম। এখন যদি বলি যে চুম্বক মেরু বলতে কি বুঝি, ঠিক আছে, তাহলে কিন্তু মানে আমাদের নর্মাল সেন্সে ওরকম আমরা বলতে পারবো না। আমরা কিন্তু জানি মেরু আছে, কিন্তু মেরুর সংজ্ঞা আবার কিভাবে দিব, এটা বলাটা কি একটু টাফ হয়ে যায়, তাই না? তাহলে ওই যে আবার একটু ফিগার আঁকি। চার্জের ক্ষেত্রে মনে আছে, চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা ছিল। তড়িৎ বলরেখা কি একটা পজিটিভ চার্জ থেকে বের হইতো, নেগেটিভ চার্জে প্রবেশ করতো অলওয়েজ, তাই না? পজিটিভ চার্জ থেকে বের হয়, নেগেটিভ চার্জের মধ্যে প্রবেশ করে, ওইটা ছিল তড়িৎ বলরেখাগুলা। চুম্বকের ক্ষেত্র চুম্বক বলরেখা থাকে, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, চুম্বক বলরেখা থাকে। তো ম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, যে নর্থ পোল, এই যে দুইটা মেরু, তো এখানে একটা নর্থ, এটা নর্থ, এটা সাউথ, সাউথ পোল, নর্থ পোল। চুম্বকের ক্ষেত্রে কি হয়, নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো বের হয়, সাউথ পোলে গিয়ে শেষ হয়, ঠিক আছে? ওখানে ছিল প্লাস থেকে বের হয়ে নেগেটিভে যাইতো, এখানে নর্থ থেকে সাউথে, ঠিক আছে? এরকম ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এগুলা। তাহলে আমি চুম্বকের মেরুর সংজ্ঞা এভাবে দিতে পারি যে চুম্বকের মেরু হচ্ছে ওই জায়গাগুলা, চুম্বকের ওই জায়গাগুলোকে আমরা চুম্বকের মেরু বলবো, যেখান থেকে চুম্বক বলরেখাগুলোর উৎপত্তি হয় বা শেষ হয়, যেখান থেকে চুম্বক বলরেখাগুলোর কি উৎপত্তি হইল এবং যেখানে গিয়ে চুম্বক বলরেখাগুলো শেষ হইল, চুম্বকের ওই জায়গাগুলোকে আমরা চুম্বক মেরু বলবো, ঠিক আছে? এখানে লেখা আছে ম্যাগনেটিক পোলস আর দ্য পয়েন্টস ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড লাইনস বিগিন এন্ড এন্ড, যেখান থেকে ম্যাগনেটিক লাইনস গুলা, ম্যাগনেটিক ফিল্ড লাইনস অথবা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বলতে পারেন, বিগিন শুরু হয়, এন্ড এন্ড শেষ হয়। তাহলে চুম্বকের ওই জায়গাগুলোকে আমরা চুম্বক মেরু বলি। অন্যভাবেও বলতে পারি একটা কথা, সেটা কি, টু পোলস নর্থ এন্ড সাউথ অফ ইকুয়াল স্ট্রেংথ, যে দুইটা প্রান্ত বা দুইটা মেরু যেটার ইকুয়াল স্ট্রেংথ মানে শক্তিমাত্রা সমান এবং সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, এবং খুব ক্ষুদ্র দূরত্বে তারা অবস্থিত, এরকম যদি হয় যে দুইটা প্রান্ত তাদের স্ট্রেংথ মানে শক্তিমাত্রা আর কি সমান এবং তারা খুব ক্ষুদ্র দূরত্বে আছে, তাহলে সেরকম দুইটা প্রান্তকে আমরা চুম্বক মেরু বলি, ঠিক আছে? আপনি দুই ব্যাপারকে বলতে পারেন, এভাবে বলতে পারেন, এভাবে বলতে পারেন। তবে আমার কাছে এই ডেফিনেশনটাই ভালো লাগে, যেটা থেকে আমরা বললাম যে চুম্বক বলরেখাগুলো যে চুম্বকের যেখান থেকে শুরু হয় এবং যেখানে গিয়ে শেষ হয় সেই প্রান্তগুলোকে আমরা চুম্বকের মেরু বলি।
আচ্ছা, এখন আসেন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, চুম্বক ভ্রামক। ডাইপোল মোমেন্ট কাকে বলে? তো এটা আমি শুরুতে ম্যাথমেটিক্যালসটা একটু দেখাই, তারপর ফিজিক্যাল মিনিং এ যাব। তো ডাইপোল মোমেন্ট হচ্ছে আসলে, এই যে একটু আগে বললাম যে ম্যাগনেটিক স্ট্রেংথ, দুইটা পোলের সমান ম্যাগনেটিক স্ট্রেংথ থাকে। সো এটা নর্থ হোক আর সাউথ পোল হোক, দুইটারই শক্তিমাত্রা স্ট্রেংথ যেটা, সেটা আমাদের এম সমান। তাহলে এম এর সাথে যদি আমি চুম্বক দৈর্ঘ্য যেটা ম্যাগনেটিক লেন্থ, এই দুই পোলের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বকে যদি গুণ করি, তাহলে আমি যেটা টার্মটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আর স্ট্রেংথের সাথে আমি ম্যাগনেটিক, 2L কেন স্যার? বুঝি নাই 2 হইলো কেন? জি স্যার। ওকে, গুড। 2 হইলো কেন সেটা আমি বলতাম। সেটা হচ্ছে কি, নরমালি চুম্বক দৈর্ঘ্য, তো আমরা সরাসরি এটাকে আমরা এভাবেই পরিচিত যে কোনো একটা কিছু দৈর্ঘ্যকে আমরা সরাসরি এল লিখি অথবা ডি লিখি, তাই না? এরকম আমরা পরিচিত। এখানে টোয়াইস এল লেখা হয়েছে কেন, প্রশ্নটা এটা। তো প্রশ্নটা টোয়াইস এল লেখা হয়েছে আসলে চুম্বক, প্রত্যেকটা চুম্বকের এরকম দুইটা মেরু থাকে, একটা নর্থ সাইড আর সাউথ সাইড, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, ঠিক আছে? তো এখানে আমরা, এবং এই দুইটার লেন্থ সমান, তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি এল বলি, যে সাউথ পোলের অংশটা আমার এল, নর্থ পোলের অংশটা আমার এল, তাহলে টোটাল যে লেন্থটা সেটা আমার কত হয়? টোয়াইস এল, ঠিক আছে? তো সেই হিসাবে এখানে টোয়াইস এল লেখা হয়েছে, যে মেরুগুলোকে এল এল যদি আমি চিন্তা করি সেই হিসাবে টোয়াইস এল। তো এটা দ্বারা বান্ধা কোনো নিয়ম নাই যে আপনি সবসময় টোয়াইস এল লিখতে হবে। আপনি যদি বলেন যে না স্যার আমি টোয়াইস এল লিখতে চাই না, আমি ওইভাবে যেভাবে পরিচিত আমরা ওইভাবে লিখি, এল লিখি, ঠিক আছে? তাহলে আপনাকে বলতে হবে তাহলে এই যে নর্থ পোল বা সাউথ পোল কতটুকু কতটুকু L/2 L/2, তাই না? কি বোঝা গেছে? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এক্সপ্রেশনটা বললাম, এম এর সাথে টোয়াইস এল এর গুণ করলে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাই। কিন্তু এখন আসলে এর মিনিং কি, ফিজিক্যাল মিনিং কি? তো ওই যে সবসময় যেটা বলি, আপনাকে বুঝতে হবে, আপনি ঠাড়া বলে ফেললেন যে স্যার স্ট্রেংথের সাথে আমরা দৈর্ঘ্য গুণ করলে আমি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাই, ঠিক আছে? ওকে, আনসার এক দৃষ্টিকোণ থেকে হয়েছে, কিন্তু এ প্লাস পাওয়ার মতো হয় নাই। তাহলে আপনাকে কি করতে হবে, ফিজিক্যাল মিনিংটা সবসময় আগে বলতে হবে। আমি আগে মিড টার্মের আগে এগুলো বলছি আপনাদেরকে, সবসময় আপনি মিনিংটা বলবেন, তারপর আপনি ম্যাথমেটিক্সে যাবেন, পরে বাকি যা আছে সেটা। বাট আগে যদি মিনিং এ না বলেন, তাহলে সরাসরি ম্যাথমেটিক্স থেকে বোঝাটা মুশকিল। তাহলে আমরা মিনিংটা এখান থেকে আসলে আমরা মিনিংটা কি বুঝি, মিনিংটা আমরা অত কঠিন কিছু না, হ্যাঁ, মানে নিজের চোখ কান খোলা রাখলে আমি বুঝতে পারি। আমি যদি দেখেন, আমি হলে কি করতাম, যে আমাকে যদি আমি এই কোয়েশ্চেনটা শুধু জানি, আমি এই কোয়েশ্চেনটা জানি আর কিছু জানি না, সরি এটা তো হবে না। আমাকে পরীক্ষায় কোন স্যারে প্রশ্ন করলো যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলতে তুমি কি বুঝো, আমি কিন্তু শুধু এই কোয়েশ্চেনটাই পড়ে আসছি। আমাকে প্রশ্ন করা হলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলতে তুমি কি বুঝো, তাহলে আমি কিন্তু শুরুর দিকে তাকাবো আসলে ডাইপোল মোমেন্টটা কার কার উপরে ডিপেন্ড করে। আমি দেখতেছি স্ট্রেংথের উপর আর লেন্থের উপর। তাহলে আমি ইজিলি বলে ফেলতে পারি যে ওকে, এটা স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, মানে কি এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান, আমার এই এম এর মানটা খুব বেশি, মানে হচ্ছে কি ওই চুম্বকটা খুব শক্তিশালী, কারণ কি ওইটার স্ট্রেংথ বেশি হবে, ওইটা খুব বড় বড় একটা চুম্বক হবে, ওইটার মধ্যবর্তী দূরত্বটা খুব বেশি হবে, ঠিক আছে? আবার এই ডাইপোল মোমেন্টের মানটা খুব কম, খুব কম মানে কি, সেটা মানে ওই চুম্বকটা আসলে খুব দুর্বল একটা চুম্বক, তার স্ট্রেংথটা খুব কম হবে এবং তার দৈর্ঘ্যটাও খুব কম হবে, ঠিক আছে? তাহলে আমি এই কোয়েশনটা থেকে কিন্তু আমি বুঝে ফেলতে পারতেছি যে এম এর মানটা আসলে আমাকে কি নির্দেশ করতেছে, এমটা আসলে কি নির্দেশ করতেছে। আমি যদি আমার সামারি করি, এটা কি, তাহলে আমার ডাইপোল মোমেন্ট আমাকে বোঝাচ্ছে একটা চুম্বক আসলে কতটুকু শক্তিশালী, এটা হচ্ছে আমার মূল কথা। তারপরে ডাইপোল মোমেন্টের মান আমার খুব বেশি, মানে হচ্ছে যে চুম্বকটার স্ট্রেংথ, পোল স্ট্রেংথটা বেশি এবং চুম্বকটা খুব বড় চুম্বক, মানে ম্যাগনেটিক লেন্থ যেটা এল যেটা সেটা বড়।
ডাইপোল মোমেন্টের মান খুব কম, মানে সেই চুম্বকটা একটা দুর্বল চুম্বক, ওইটার স্ট্রেংথ কম, ওইটার দৈর্ঘ্য কম, ছোট একটা চুম্বক। ঠিক আছে, বুঝা গেছে না? জি স্যার। আচ্ছা, তো আসলে পরে আমরা আগাই। এবার আসছি আমরা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ মিডিয়াম। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ওকে, শব্দটা শুনে কঠিন মনে হতে পারে, কিন্তু মোটেও কঠিন না, খুবই সহজ ব্যাপার এগুলো। ম্যাগনেটিক পারমিয়াবিলিটিকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, মিউ। তো এটা হচ্ছে কি, মানে এখানে লেখাগুলো দিয়ে তাকানোর আগে আমার কথাটা শুনেন। এটা হচ্ছে, মনে করেন কোন একটা ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র আছে, হ্যাঁ, ড্রই করি। মনে করেন এটা একটা চুম্বক ক্ষেত্র আছে, এটা চুম্বক, এই চুম্বকের একটা ক্ষেত্র, এটা এখানে একটা চুম্বক আছে, এই চুম্বকটা ওইরকম একটা ক্ষেত্র তৈরি করলো ধরে নিলাম। তাহলে কি, তার মানে কি এখানে আমার ওই চুম্বক বলরেখাগুলো আছে, তাই না? ঠিক কিনা, একটু রেসপন্স করে। তার মানে এই চুম্বকে সব জায়গায় কি চুম্বক বলরেখাগুলো আছে, তাই তো? জি স্যার। মানে আসলে ফিগারটা এরকম হবে না, ওই যে নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ এরকম হবে আর কি। ঠিক আছে, আমি জাস্ট এখানে ওই সার্কুলার ফিল আঁকলাম তো, সেই জন্য এরকম দেখাইছি। এনিওয়ে, তো তাহলে আমার এই চুম্বক বলরেখাগুলো আছে ভিতরে এই এরিয়াটার মধ্যে। এখন এখানে আমি যদি অন্য একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে, মনে করেন আমি এই ধরনের একটা ম্যাটেরিয়াল আমি এখানে রাখলাম, ঠিক আছে, যে কোনো টাইপ একটা ম্যাটেরিয়াল আমি, সরি, এরকম একটা ম্যাটেরিয়াল আমি রাখলাম, একটু বাইরে চলে গেছে, আমি ভিতরে রাখি, এই ম্যাটেরিয়ালটা আমি এখানে রাখলাম। এখন তাহলে এই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে, এখানে তো আমার এটা ভিতরে তো আমার চুম্বক বলরেখাগুলো আছে, এখন এর ভিতর দিয়ে এই চুম্বক বলরেখাগুলা, এটাকে রেড কালার দিই যেহেতু, বা গ্রিন কালার দিই, চুম্বক বলরেখাগুলা এই এটার ভিতর দিয়ে পাস হইতে পারবে নাকি পারবে না, এটা আসলে আমাকে যেই প্যারামিটারটা দেবে সেটাই হচ্ছে আমার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কি, একটা ম্যাটেরিয়াল, একটা বডির মধ্যে দিয়ে চুম্বক বলরেখাগুলা পাস করতে পারবে কি পারবে না, সেই ইনফরমেশনটা আমাকে দেবে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ঠিক আছে, যেমন কিছু ম্যাটেরিয়াল আছে সেগুলোর মধ্যে দিয়ে খুব ইজিলি আমার ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো পাস হয়ে যেতে পারবে, তার মানে কি ওইটা পারমিয়াবিলিটির মানটা খুব বেশি। আবার কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যার মধ্যে দিয়ে আসলে চুম্বক, সেটার মধ্যে চুম্বকীয় গুণাবলীগুলো স্থানান্তর করা যায় না, ওইটার মধ্যে দিয়ে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো পাস হইতে পারবে না। স্যার সাউন্ড খুব আস্তে শোনাচ্ছে না। ওইটার মধ্যে যে, এখন কি আস্তে শোনা যাচ্ছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে ওগুলোর মধ্যে দিয়ে চুম্বক বলরেখাগুলো পাস করতে পারবে না। যেমন একটা উদাহরণ দিই তাহলে খুব ভালো বুঝবেন। মনে করেন আমরা ওই যে ছোটবেলায়, আপনারা করছেন নিশ্চিত, দুইটা চুম্বক নিতাম, চুম্বক নিয়ে ওর মধ্যখানে যখন একটা কাগজ রেখে দিতাম, মনে করেন একটা পৃষ্ঠা রাখতাম, দেখা যাচ্ছে কি পৃষ্ঠার উপরে একটা চুম্বক, নিচে একটা চুম্বক, কিন্তু একটা একটাকে আকর্ষণ করে লেগে আছে, তাই না? এরকম দেখছি না? তাহলে জি এখানে স্যার। তাহলে এখানে কি হইলো, ওই যে কাগজের মধ্যে দিয়ে একটা চুম্বক থেকে আরেকটা চুম্বকের চুম্বক বলরেখাগুলো খুব ইজিলি পাস হয়ে গেল, তাই তো? সেই জন্যই তো এই দুইটা চুম্বক একটাকে একটা আকর্ষণ করে একসাথে লেগে থাকে। তার মানে হচ্ছে ওই যে কাগজ, তার পারমিয়াবিলিটির মানটা হচ্ছে কি খুব বেশি, তার মধ্যে দিয়ে খুব সহজে আমার লাইনস অফ ফোর্স গুলা পাস হয়ে গেল। কিন্তু এবার ওই কাগজটাকে সরাইয়া যদি আপনি মনে করেন একটা মোটা বই রাখলেন, ওকে, তখন দেখা যাচ্ছে যে ওই বইয়েরই উপরে একটা চুম্বক রাখলেন, নিচে একটা চুম্বক রাখলেন, তখন দেখা যাচ্ছে কি আর আকর্ষণ করতেছে না, চুম্বক পড়ে যাইতেছে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, বই যখন হয়ে গেল বা যখন বই তখন সেটার মধ্যে চুম্বকীয় গুণাবলীগুলা, মানে সেটা স্থানান্তর হইতে পারলো না। দ্যাট মিনস ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলা একটা চুম্বক থেকে আরেকটা চুম্বকে পাস হইতে পারলো না। তার মানে কি ওই বইয়ের আসলে পারমিয়াবিলিটির মানটা কি একেবারে কম, বলতে পারেন 0, 0। ঠিক আছে, তো এটা হচ্ছে পারমিয়াবিলিটির মূল কথাটা। তো আমি যদি সামারি করি, আমি যদি প্রশ্ন করি, তাহলে কিভাবে আনসার দিতে হবে? ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে চুম্বক বলরেখাগুলো পাস করতে পারবে কি পারবে না সেই ক্ষমতাটাকে প্রকাশ করে,
শেষ, একদম সিম্পল কথা, ঠিক আছে? মুখস্থ করার কোনো দরকার নাই। একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে চুম্বক বলরেখাগুলা পাস করতে পারবে কি পারবে না, সেই ক্ষমতাটাই হচ্ছে আমার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ঠিক আছে? ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মানটা খুব বেশি, মানে হচ্ছে যে কি ওই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে খুব ইজিলি চুম্বক বলরেখাগুলা পাস করতে পারবে। আর ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মান খুব কম, মানে কি ওর মধ্যে দিয়ে আসলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলা পাস করতে পারবে না। সিম্পল, তাই না? সো এই দেখেন এখানে আমি যে কথাগুলো বলি এগুলো কিন্তু ইংলিশে লেখা আছে, আমি অন্য জায়গা থেকে বলতেছি না। ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু পারমিট, পারমিট মানে কি পারমিশন দেয় না, বলে যে পারমিশন দেওয়া, অনুমতি দেওয়া, সেটারই পারমিট ভার্ব আর কি। তাহলে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালের সেই ক্ষমতাটা যেটা কি করে পারমিট করে, অনুমতি দেয়। কার অনুমতি হয়? পাসেস অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলাকে পাস করার অনুমতি দেয়, সেই ক্ষমতাটা, অ্যাবিলিটিটাকে, সেটাই হচ্ছে আমার magnetic permeability. More magnetic permeability means more easily magnetic field will pass, যেটা বললাম ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মান খুব বেশি, মানে খুব ইজিলি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড পাস হবে। উল্টাটা যদি বলি একদম লেস, খুব কম ম্যাগনেটিক পারমিয়াবিলিটি মিন্স ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো ইজিলি পাস করতে পারবে না। আচ্ছা, এরপর আসে এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি, আচ্ছা এটা দেখা হচ্ছে হেনরি পার মিটার, হেনরি পার মিটার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ডিনোটেড বাই কি মিউ, মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বা এবার বলতে পারি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাই ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাই ম্যাগনেটিক ইন্টেন্সিটি। সো এই টার্মগুলা, ইন্টেন্সিটি বাই সব টার্মগুলো আমাদের সামনে আসবে, সো তখন আমি আরো সংজ্ঞা দিব, এক্সপ্রেশন দিব, বাট এখান থেকে শুধু একটু মনে রাখেন ফ্লাক্স ডেনসিটির সাথে ইন্টেন্সিটি যদি আমরা রেশিও করি তাহলে আমরা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বের করতে পারি ম্যাথমেটিক্যালি। ফ্লাক্স ডেনসিটিকে আমরা বি দিয়ে প্রকাশ করি আর ইন্টেন্সিটিকে এইচ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এখন কেউ যদি ডাইরেক্ট এটাও বলে যে স্যার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি বা ইন্টেন্সিটি, ওকে, এক দৃষ্টিকোণ থেকে তার আনসার হয়েছে, কিন্তু ওই যে একই কথা যে আপনি সুন্দর করে ফিজিক্যাল মিনিংটা তো বললেন না, নাম্বার কম আসবে। স্যার ম্যাগনেটিক ইনসেন্টিভটা কি স্যার? ইন্টেন্সিটি বললাম, সামনে পড়াবো। ইন্টেন্সিটি তীব্রতা, ঠিক আছে? নরমালি তীব্রতা শব্দ থেকে তো একটু আইডিয়া পান না, কোনো কিছু খুব বেশি তীব্র আমরা বলি না, আবার বলি এটা খুব তেমন তীব্র নয়, ওই আর কি ম্যাগনেটিক ফিল্ডটা আসলে কি পরিমাণ উপস্থিতি আছে সেটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, তীব্রতা। আমার সামনে এই সংজ্ঞাটা আছে, তখন পড়ব। এবার আসছে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কাকে বলে, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তো ওই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি তার সাথে একটা শব্দ যোগ আছে রিলেটিভ। রিলেটিভ মানে কি? এই রিলেটিভ মানে আত্মীয় না, ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ওকে, আপেক্ষিক শব্দ থেকে আমি কি বুঝি? বাংলা যদি আপেক্ষিক শব্দটা বলি, বাংলা শব্দটা আমাকে একটু বলতে পারবেন কেউ? বাংলা আপেক্ষিক শব্দটা বলতে আমরা কি বুঝি? কি বলেন, বাংলা শব্দ ব্যাখ্যা করতে হবে? আপেক্ষিক শব্দ শুনছেন না আপনারা? আপেক্ষিক, আপেক্ষিকতা বাংলা শব্দ তো বললাম। আচ্ছা, আপেক্ষিক মানে হচ্ছে যে কোনো কিছুর সাথে তুলনা করা, ঠিক আছে? কোনো কিছুর সাপেক্ষে কিছু একটা বলা, ঠিক আছে? সেটাকে আমরা বলি আপেক্ষিক বা আপেক্ষিকতা। ঠিক আছে, কোনো একটা কিছু সাপেক্ষে কিছু বললাম বা কোনো একটা কিছুর সাথে তুলনা করলাম সেটাকে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, ঠিক আছে? উদাহরণটা ওকে একটু সিলি মনে হইতে পারে, তারপর বোঝা মনে হয় বুঝতে সুবিধা হবে। মনে করেন ওকে, এই একটা ব্যক্তি, একজন ব্যক্তি, তার নাম হচ্ছে এ। তো এর কাছে মনে করেন 100 টাকা আছে এবং সে সবসময় সেম, তার কাছে অলওয়েজ 100 টাকাই থাকে, এটা কনস্ট্যান্ট, চেঞ্জ নাই, 100 টাকা আছে। ওকে, মনে করেন এটা একটা অ্যাকাউন্ট, তার এই ব্যক্তির এই অ্যাকাউন্টে সবসময় 100 টাকাই আছে, কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। এখন মনে করেন আপনার কাছে যে কোনো একটা ব্যক্তি বি,
তাহলে সেই বি ব্যক্তির কাছে আছে 500 টাকা। তাহলে এখন আমি এই বি ব্যক্তির টাকাটাকে আমি কিভাবে বলতে পারি যে এক এক কথা বলতে পারি যে বি ব্যক্তির কাছে 500 টাকা আছে, সোজা কথা এক নাম্বার ওয়েতে বলতে পারি, তাই না? তাহলে এটা কোনো রিলেটিভ বা কিছু একটা হইলো না, এটা ডাইরেক্ট হয়ে গেল, সোজাসুজি বির কাছে 500 টাকা আছে। কিন্তু আমি যদি বলি এটাকে আমি অন্যভাবে বলতে পারি কিনা যে বির কাছে এর থেকে 400 টাকা বেশি আছে, এটা বলতে পারি কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমি এই বির কাছে এ থেকে 400 টাকা বেশি আছে বলা যে কথা আর বির কাছে 500 টাকা আছে বলা একই কথা, দুইটাকে আমি মানে দুইভাবে বলতে পারি। তাহলে এই যে দ্বিতীয় ওয়াইতে যেটা বললাম এর সাপেক্ষে যে এর থেকে 400 টাকা বেশি আছে, এটাই হলো কি আপেক্ষিকতা বা তুলনা করা। এর সাপেক্ষে আমি বলতেছি, কোন একটা কনস্ট্যান্টের সাপেক্ষে আমি যখন বলবো তখন সেটাকে বলা হয় আপেক্ষিকতা বা রিলেটিভ। তাহলে এইখানে যখন বলবো যে এ বির কাছে এর থেকে 400 টাকা বেশি আছে, তাহলে আমি এর সাপেক্ষে বললাম, এটা হলো আমার রিলেটিভ ভ্যালু অফ বি, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। আচ্ছা, তো এই কনসেপ্টটাই আমরা এখানে দেখেন, এখানে চিন্তা করব। এখানে আমরা একটু আগে যে পারমিয়াবিলিটি পড়ে আসলাম, মাত্রই পারমিয়াবিলিটি পড়ে আসলাম উপরে। জি স্যার। তাহলে ওইটা ছিল কি ওইটা কিন্তু কারোর কোনো আপেক্ষিক ছিল না, তাই না? একটা জাস্ট একটা ম্যাটেরিয়ালের ক্ষমতা বৈশিষ্ট্যটা ছিল, ওইটা কোনো আপেক্ষিকতা না, একদম নিজস্ব। তাহলে এখন এই নিজস্ব এটাকে যদি আমি এটার মতো সেকেন্ড ওয়াইতে যেটা বললাম, যদি কোনো একটা কিছুর সাপেক্ষে বলি যে ওকে এই একটা বস্তুর পারমিয়াবিলিটির মানটা ওইটার থেকে এত বেশি এত কম, তখনই সেটা কি হয়ে যাবে? রিলেটিভ হয়ে যাবে, তাই না? তখনই সেটা কি আমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হয়ে যাবে, যে কোনো একটা কিছুর সাপেক্ষে যখন আমি এই আমার এই মিউটাকে বলবো তখন সেটা আমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কার সাপেক্ষে বলবো? শূন্য মাধ্যমের, শূন্য মাধ্যমে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যেটা আছে তার সাপেক্ষে যখন আমি এইটারটাকে বলবো তখনই সেটা আসলে আমার এই রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে বলা আছে কি the relative magnetic permeability হচ্ছে কি is the ratio of the magnetic permeability of the material। তাহলে ওই ম্যাটেরিয়ালটার নিজস্ব ম্যাগনেটিক পারমিয়াবিলিটি তার সাথে কার? to the magnetic permeability of the free space, তার সাথে ফ্রি স্পেস যেটা সেটা যে রেশিওটা সেটা হচ্ছে আমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে ওই বডিটার নিজস্ব, একদম ডাইরেক্ট বললাম, আর এটা হচ্ছে শূন্য মাধ্যমের পারমিয়াবিলিটি। আর যখন এটাকে আমি এটার সাপেক্ষে বলতেছি তখনই সেটা হয়ে গেল আমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি কেউ ডেফিনেশন জিজ্ঞেস করে আমি কিভাবে বলবো? এটাকে আমি এভাবে বলবো যে কোনো একটা ম্যাটেরিয়াল শূন্য মাধ্যমের সাপেক্ষে আসলে কতটুকু সক্ষম তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলা পাস করতে, সেটা হচ্ছে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। সো জাস্ট আগের সংজ্ঞাটাই শুধু দুইটা ওয়ার্ড যোগ করে দিতে হবে, শূন্য মাধ্যমে পারমিয়াবিলিটির সাপেক্ষে, শেষ। এটাই জাস্ট আগের ডেফিনিশনটাই শুধু শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাথে তুলনা করে বলে দিতে হবে, এটাই। এর ভিতরে জাস্ট দুই তিনটা ওয়ার্ড ঢুকে দিতে হবে, শূন্য মাধ্যমের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে হয়ে গেছে, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই ম্যাথমেটিক্যালটাকে আমরা একটু চেঞ্জ করে বা অন্যভাবেও লিখতে পারি, যেমন আমরা একটু আগে পড়ে আসছিলাম যে মিউ হচ্ছে বি বাই এইচ, মিউ সমান ছিল আমাদের বি বাই এইচ, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাই ইন্টেন্সিটি। তাহলে মিউ নট হবে কত? বি নট বাই এইচ নট। তাহলে এটাকে যদি একটু ভাঙায় লিখি, এভাবে লিখতে পারি না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি মিউ আর সমান
এই যে একটু বি বাই বি নট সেটা লিখতে পারি, আবার এটাও লিখতে পারতাম যে মিউ আর ইন্টেন্সিটির সাপেক্ষে যদি আমি বলতাম তাহলে আমি কি এইচ নট বাই এইচ বলতাম, ঠিক আছে। তো আমি এটাকে মিউ আর কে সরাসরি পারমিয়াবিলিটি দিয়েও লিখতে পারি, ম্যাগনেটিক ফিল্ড দিয়েও লিখতে পারি, ইন্টেন্সিটি দিয়েও লিখতে পারি। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে তো গুণ আছে, এত আলাদা আলাদা না, গুণ আছে, তাহলে আপনি আলাদা আলাদা করে লিখলেন কেন? ঠিক আছে, তো এই প্রশ্ন আসে না? আচ্ছা ঠিক আছে, তো এখানে এটা লিখলাম কেন? তাহলে আনসার বলেন, আপনারা বলেন, আমার তো প্রশ্ন করেন নাই, আমি করলাম। এটা কিভাবে লিখলাম? হয় আমারও প্রশ্ন করবেন, না হয় নিজের আনসার দিবেন এরপর থেকে, বুঝছেন? হয় আমারও করবেন, না হলে নিজের আনসার দিবেন, এই দুইটার একটাতে যাইতে হবে। আচ্ছা, এটা লিখলাম কেন? কারণ আমি এখানে যেহেতু আমার তুলনা করা শুধুমাত্র, ঠিক আছে, তুলনা করা, সেই জন্য আমি তুলনা করার জন্য, রেশিও দেখানোর জন্য আমি এভাবে আলাদা আলাদা করে, ওকে ম্যাগনেটিক ফিল্ডের সাথে তুলনাটা কিরকম হয় সেটা আলাদা করে দেখাইলাম, ইন্টেন্সিটির সাথে কিরকম হয় সেটা আলাদা করে দেখালাম, তুলনাটা আলাদা আলাদা করে দেখাইলাম। এটা সম্ভব হইতো না, আমি এভাবে লিখতে পারতাম না যদি আমি নিউমেরিক্যাল মানে ম্যাথ করে কোনো একটা ভ্যালু বের করতে চাই, ক্যালকুলেশন করে কোনো একটা ভ্যালু বের করব, তখন আমি এইভাবে লিখতে পারতাম না। তো এখানে তো আর আমরা নিউমেরিক্যাল কোনো ক্যালকুলেশন করে কোনো ভ্যালু বের করতেছি না, শুধুমাত্র আমরা পারমিয়াবিলিটির যে ডেফিনেশন, রিলেটিভ পারমিয়াবিলিটির শূন্য মাধ্যম সাপেক্ষের যে তুলনাটা সেটা দেখাচ্ছে। তো সেই জন্য জাস্ট এখানে তুলনা দেখানোর জন্য আমি আলাদা আলাদা ভাবে লিখতে পারি, কিন্তু যখন আমি ম্যাথ করব বা নিউমেরিক্যাল কোনো ক্যালকুলেশন করব, তখন আমি কোনোভাবে এটাকে এভাবে আলাদা আলাদা লিখতে পারবো না, অবশ্যই আমাকে এই পুরাটাই লিখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। আচ্ছা, এখন এই রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মানের উপর, এই মানটা কিরকম হবে তার উপর ডিপেন্ড করে আমাদের যে সাবস্টেন্স গুলো আছে, যে ম্যাটেরিয়াল গুলো আছে, এগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মানে আসলে যদি অন্যভাবে বলি, যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে আসলে চুম্বক বলরেখাগুলা পাস হইতে পারবে কি পারবে না, বা পাস হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতার উপরে ডিপেন্ড করে ম্যাটেরিয়াল গুলোকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি নাম? ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। তো ডায়াম্যাগনেটিক কোনগুলা? ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ওইগুলা যেগুলা রেডিয়েটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মান কি 1 এর থেকে ছোট, 1 এর থেকে যেগুলা ছোট হবে সেগুলোকে আমরা বলি যে ডায়াম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক কোনগুলা? যেগুলা ম্যাগনেটিক পারমিয়াবিলিটির মানটা 1 এর থেকে বেশি। আর ফেরোম্যাগনেটিক কোনগুলা? যেগুলো হচ্ছে যেগুলোর মান 1 এর থেকে অনেক বেশি, অনেক বড় মান, অনেক বেশি, সেগুলোকে বলি আমরা ফেরোম্যাগনেটিক। যেমন উপরে ছিল আয়রন, আয়রনের ক্ষেত্রে মান কত জানেন? 8000। তো 1 থেকে কি অনেক বড়, ঠিক আছে। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে 1 এর থেকে একটু বড়, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে 1 এর থেকে একটু কম, এরকম। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি, এখানে জাস্ট ফিগার টিগার দেওয়া আছে। যে বলছিলাম নর্থ থেকে সাউথের দিকে ফিল্ড লাইন গুলো ক্রিয়েট হয়, তো মোটামুটি আগে যেগুলো আলোচনা করছি এখানে সেই ফিগারটাই দেওয়া আছে, আর কিছুই না। আচ্ছা, ইন্টেন্সিটি বলছিলাম আলোচনা করব, এখানে সেটা ইন্টেন্সিটি হচ্ছে কি, দ্য ডিগ্রি টু হুইচ ম্যাগনেটিক ফিল্ড ক্যান ম্যাগনেটাইজ এ ম্যাটেরিয়াল। এখন ওই সবগুলো ঘুরে ফিরে একই ধরনের কনসেপ্ট, হ্যাঁ। তীব্রতা বা ইন্টেন্সিটি, সেটা মানে কি? সেটা হচ্ছে আপনি যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ম্যাটেরিয়াল রাখবেন, সেটা ওই ম্যাটেরিয়ালটা কত সহজে ম্যাগনেটাইজড হয়ে যাবে, মানে চুম্বকায়িত হবে, সেটাই, সেই মেজারমেন্টটা হচ্ছে আসলে তীব্রতা। যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড যদি খুব স্ট্রং হয়, তার মধ্যে আপনি একটা ম্যাটেরিয়াল রাখলে সেটা কি খুব সহজে চুম্বকায়িত হয়ে যাবে। আর ম্যাগনেটিক ফিল্ডটা যদি খুব উইক হয়, দুর্বল হয়, তাহলে কি ওই ম্যাটেরিয়ালটাকে, অন্য একটা ম্যাটেরিয়াল যার কথা বলছি সেটাকে ম্যাগনেটাইজ করতে তার কি খুব বেশি সময় লাগবে। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রং অথবা উইক, এটা আমার যে টার্ম থেকে আমি জানবো সেটা হচ্ছে আমার ইন্টেন্সিটি। তাহলে দ্য ডিগ্রি টু হুইচ, মানে ডিগ্রি মানে এখানে কি পরিমাণ আর কি, দ্য ডিগ্রি টু হুইচ এ ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ডটা
ক্যান ম্যাগনেটাইজ করবে এ ম্যাটেরিয়াল। ক্যান ম্যাগনেটাইজ এ ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করতে পারবে, সেই ক্ষমতাটা, সেই পরিমাণটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, ওকে, সো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা এভাবে লিখতে পারি, ওই যে আগের ইকুয়েশনটা থেকেই আসলে আগে মিউ সমান বি বাই এইচ ছিল, একটু আগে আমরা পড়ে আসলাম। মিউ ইকুয়াল টু কি ছিল? বি বাই এইচ। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু বি বাই মিউ, শূন্য মাধ্যম হলে বি নট বাই মিউ নট। তো ম্যাগনেটিক ইন্টেন্সিটিকে আমরা এভাবে লিখতে পারি, একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। ওকে, এবার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো আজকে হয়তো বা এটাই শেষ টপিক হবে, তবে এটাতে একটু টাইম লাগবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এবং একটু সময় লাগবে। তো ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন যে খুবই সহজ, ঠিক আছে? কারণ মানে মনোযোগ দিয়ে না দেখলে না বুঝলে আবার খুবই কঠিন, ঠিক আছে? তো আমি এটা বোঝানোর জন্য আমি একটু বোর্ডে চলে যাই। আচ্ছা, সো ওই যে ম্যাগনেটিক ফোর্স পড়বো, তা একটু মনে করি ইলেকট্রিক ফোর্স কি ছিল? ইলেকট্রিক ফোর্স ছিল কি, একটা এরকম ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অন্য একটা চার্জ পার্টিকেল রাখলে ওই চার্জটা আসলে কি পরিমাণ ফোর্স অনুভব করে, চার্জ পার্টিকেল থাকলে ওই চার্জ পার্টিকেলটা কি পরিমাণ ফোর্স অনুভব করে, সেই ফোর্সের মানে ছিল আমার ইলেকট্রিক ফোর্স। ওটাকে আমরা এফ ই লিখতাম অথবা এফ ও লেখা যায়। ওইটার সমান কি ছিল? কিউ ই, ওই ইলেকট্রিক ফিল্ডের মান তার সাথে চার্জের যখন গুণ করতাম তাহলে আমরা ইলেকট্রিক ফোর্স পাওয়া যেতাম, ঠিক আছে? এটা ছিল আমাদের ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে। তাহলে এখন ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে কি হবে? মূল ব্যাপারটা সেম, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল যদি থাকে তাহলে ওইটা কি পরিমাণ আসলে ফোর্স অনুভব করবে, সেই ফোর্সটা হচ্ছে আসলে আমার ম্যাগনেটিক ফোর্স। তাহলে এফ বি আমরা লিখতে পারি, বি দ্বারা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কিন্তু সেম, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা চার্জ পার্টিকেল থাকবে, সেই চার্জ পার্টিকেলটা কি পরিমাণ ফোর্স অনুভব করবে সেটা হচ্ছে তার ম্যাগনেটিক ফোর্স। এখন এটা আসি যে এটা ম্যাথমেটিক্যাল টার্মটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো সেটা বুঝতে হইলে আমি একটু, যেমন এরকম একটা, মনে করলাম এটা আমার একটা ক্ষেত্র আছে, তো এটার মধ্যে আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, তো এটা মানে এটা আসলে একটা ম্যাগনেটিক, মনে করেন এরকম, এটা ম্যাগনেটিক ফিল্ডের এরিয়া। এর মধ্যে আমি জাস্ট একটা স্কোয়ার টাইপ চিন্তা করলাম, কেন চিন্তা করলাম সেটা বলতেছি। মনে করেন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তো প্রথম কথা হচ্ছে এটা আমার ম্যাগনেটিক ফিল্ডের আমি জন্য আঁকলাম, এই যে এটা মানে ম্যাগনেটিক ফিল্ড আমার আছে। তো ম্যাগনেটিক ফিল্ড কি ভেক্টর রাশি, তাহলে তার কি এটা দিক আছে, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন থাকবে। তো আমি ধরে নিলাম যে আমার এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এরকম, ওইদিকে, ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এদিকে। তো একটা লাইন লিখি, একটা লাইন দিয়ে আমার ইয়ে করতে সুবিধা হবে, দেখাতে সুবিধা হবে। তো আমি ধরে নিলাম যে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে আমার এইদিকে, বি। এখন ম্যাগনেটিক ফোর্স যেহেতু আলোচনা করতেছি, আমার চার্জ আছে, আমি ধরে নিলাম যে একটা চার্জ আমার এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই আছে, এই জায়গাতে কিউ। তো এই জায়গাতে থেকে সেটা এই দিকে ভি ভেলোসিটিতে মুভ করতেছে। তো মূল পুরো ব্যাপারটাই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিউ মানের একটা চার্জ ভি ভেলোসিটিতে মুভ করতেছে এদিকে, ঠিক আছে? এবং সেই ভেলোসিটিটা নর্মাল যে চুম্বক ক্ষেত্র যে ডিরেকশনটা বললাম তার সাথে থিটা কোণ করে আসছে। মানে সিনারিটা বোঝা গেছে? দেখেন, মানে কেউ না বুঝলে কিন্তু বলেন, আমাকে 1000বার প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট তাও বুঝে যান। আরেকবার একটু বলেন স্যার। মানে আমার পুরো একটা ম্যাগনেটিক ক্ষেত্র আছে, যে
সার্কুলার যেটা আঁকলাম এই যে এটা আমার একটা পুরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আমার একটা ভেক্টর রাশি, ওটার একটা ডিরেকশন থাকবে, দিক থাকবে, তাই না? তো সেই দিকটা আমি ধরে নিলাম যে এই দিক, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, কোনাকুনি এই ডিরেকশনটা, মানে এই ডিরেকশন এরকম আর কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এগুলা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ওই দিকে। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ কিউ মানের একটা চার্জ মুভ করতেছে ভি ভেলোসিটিতে, ভি ব্যাগে, সেটা এই দিক থেকে এই দিকে মুভ করতেছে। প্রশ্ন করতে পারেন যে স্যার কেন এদিকে ধরলেন, অন্যদিকে ধরলেন না কেন? যে কোনো দিকেই ধরা সম্ভব, অসুবিধা নাই। বোঝাইতে হলে তো একদিকে আমাকে ফিক্স করতে হবে। তো আমি ধরে নিলাম যে এই কিউ মানে চার্জটা এই ভি ব্যাগে এদিকে মুভ করতেছে। তাহলে সেই ভেলোসিটি তো ভেক্টর রাশি, তাই না? তাহলে ভেলোসিটির দিক আছে, তাহলে ভেলোসিটি এদিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে কি থিটা কোণ করে আছে, ঠিক আছে? তাহলে এখন ম্যাগনেটিক ফোর্সের মান কত হবে? এই কিউ চার্জের উপর যে ফোর্সটা অনুভব হবে সেটা তোমার ম্যাগনেটিক ফোর্স, তাই না? ম্যাগনেটিক ফোর্সের মানটা কত হবে? ম্যাগনেটিক ফোর্সের মান হবে চার্জের মান তার সাথে ওই চার্জের ভেলোসিটি এবং উপস্থিত ম্যাগনেটিক ফিল্ডের মানের ক্রস গুণ। এটা হবে আমার ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন। তাহলে এখানে কিউ কি? চার্জ, হ্যাঁ, চার্জের মান। এই ভি কি? ভেক্টর, ভেক্টর তো আছে, মানে ভি ভ্যালোসিটি। ভেলোসিটি। আর এই বি কি? হ্যাঁ, এই বি কি? এতক্ষণ ধরে বলে আসছেন বি লিখলাম, ভি ভি ভি। ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড, এটা বলতে এতক্ষণ লাগলো? আরেকক্ষণ পরে আসলাম ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশনে দেখাইলাম না যে বি দিয়ে ম্যাগনেটিক ফিল্ড হয়। একজনে তখন প্রশ্ন করলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কত স্যার, ভি দিয়ে প্রকাশ করে। তো বি আমরা পড়ে আসছি ক্লাসের প্রথম থেকে, ক্লাসের শেষের দিকে এসে বললাম যে বি কি, এতক্ষণ পরে একজনে বললেন। তার মানে কি হচ্ছে? ক্লাসে কি সবাই ঘুমাই আছেন? না স্যার, রেসপন্স দেখে তো সেরকমই মনে হচ্ছে, বলেন না? মানে হ্যাঁ, এই 1 ঘন্টা ক্লাস করালাম, 1 ঘন্টা ক্লাসের পরে যদি জিজ্ঞেস করি যে বি কি, যদি না বলতে পারেন তাহলে মানে কি? আসলে মনোযোগ নাই হয়তো অনেকেরই। এবং এখানে তো বলে, এখন বারবার বলতেছিলাম, কয়বার দেখালাম যে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, এটা বলতেছি আর বি লিখলাম, এই যে এখানে বি লিখে দিলাম, ম্যাগনেটিক ফিল্ড বলতেছিলাম। তার মানে কি বি ম্যাগনেটিক ফিল্ড? এটা আমি বলতে পারবেন না, এটা তো আমি একদমই আশা করি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এই ভি হচ্ছে চার্জের ভেলোসিটি, আর এই বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফোর্সের একক হচ্ছে কিউ ভি ক্রস বি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি জানি যে ক্রস গুণ এ ক্রস বি কি হয়? ক্রস গুণের সূত্র এবি সাইন থিটা। ওকে, ভেরি গুড। AB into cos theta. না, cos থিটা হয় ডট গুণনে, ডট গুণ ক্রস গুণ। এটা হবে আমার এবি সাইন sin থিটা। থিটা। তাহলে আমরা এখানে যদি লিখতে চাই আমাদের ফোর্স সমান কিউ, কি লিখবো বলেন তো? ভিভি সাইন থিটা। হ্যাঁ, কনফিডেন্ট মানে কনফিউশন কেন, মানে কনফিডেন্স জোরে বলে, অবশ্য ভুল হইলে কোনো অসুবিধা নাই। তাই ভিভি সাইন থিটা হবে। দুইটা ভেক্টরের মান, তার সাইন থিটা, থিটা মানে কি? ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যেটা আমাদের এখানে। আমাদের একটা ভেক্টর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা ভেলোসিটি, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, তো এখানে কিন্তু এটা কিন্তু পুরোপুরি একদম মানে একদম পুরা বলা হয় না। এখানে একটা জিনিস থাকে, আপনারা খেয়াল করছেন হয়তো বা, এরকম ছোট্ট করে একটা একক ভেক্টর থাকে, তাই না? জি স্যার। কারণ এ ডট বি যখন লেখে তখন এ বি cos থিটা হয়, তখন সেটার আর কোনো দিক থাকে না, কারণ এটা স্কেলার রাশি হয়। কিন্তু এ ক্রস বির ক্ষেত্রে এ বি sin থিটা হয় এবং
একটা এটা থাকে, কারণ কি এটা আসলে একটা ভেক্টর রাশি। তো n হচ্ছে একক ভেক্টর, যেটা আসলে কি আমার টোটাল এই রেজাল্টেন্ট যেটা হচ্ছে তার দিক নির্দেশ করতেছে। তার মানে আমাদের এই ভিভি সাইন থিটা এটারও একটা দিক থাকবে। আর এই যে দিক, এই দিকটাই হবে আসলে আমার ফোর্সের দিকটা, ঠিক আছে? তো এই এন এর যে ডিরেকশন, সেই ডিরেকশনটা হবে আমার ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। তাহলে এখন আমার খুবই ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু এটা, মানে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষা কিন্তু কোনো না কোনো ভাবে অবশ্যই আসে যে ম্যাগনেটিক ফোর্স রিলেটেড প্রশ্ন, শর্ট কোশ্চেন, ম্যাথ, বড় বড় প্রশ্ন, ভাইভাতে তো বলাই অপেক্ষায় রাখে না। তো কোনো না কোনো ভাবে এখান থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, তো সেই জন্য একদম সবকিছু বুঝে নিতে হবে। তাহলে এখন আসি ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। সেই ডিরেকশনটা হবে কি, এই একক ভেক্টরটা ডিরেকশনের দিকে। তাহলে আমার এখন বুঝতে হবে এই এন এর ডিরেকশনটা কোন দিকে, সেটা বুঝলে আমি পাওয়া যাব আমার এফ এর ডিরেকশন। আচ্ছা, তাহলে এটা বুঝতে হইলে আমাদেরকে কি করতে হবে, যে একটু আমি একটু মুছে ফেলি এগুলা। আচ্ছা, তো এটা বুঝতে হইলে আমি একটা ফিগার আঁকি, ইজি হবে। আগের মতো করে আঁকি। তো মনে করেন এখানে এটা আপনি চিন্তা করেন just বোঝার জন্য, আপনার যে বাসার যে টেবিল আছে, তো টেবিল চিন্তা করতে পারেন যে টেবিলের যে কোনো একটা কোণা আমরা ধরলাম, ঠিক আছে? তো সেই কোণা থেকে টেবিলের যেই দৈর্ঘ্য বরাবর এদিকে মনে করেন আমাদের চার্জটা মুভ করতেছে, ভেলোসিটি যেটা, সেটা চার্জের ভেলোসিটি, কিউ চার্জ, ভেলোসিটি ডিরেকশনের দিকে। আর টেবিলের একদম উপরে একটা দাগ টানলে টেবিলের উপরে, যেটা আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমি দিলাম, আগের মতো আঁকলাম। তাহলে এই দুইটা আমার থিটা অ্যাঙ্গেল করলো, ঠিক আছে? একটু পর্যন্ত বোঝা গেছে সিনারিটা? জি স্যার, এটা স্যার আগের মতোই স্যার দেখা যাচ্ছে। আগের মতোই। এখন এফ এর ডিরেকশনটা কোন দিকে হবে? এফ এর ডিরেকশনটা হবে এই যে টেবিলের যে কোণা, সেই কোণাতে আপনি আপনার কলম দাঁড় করে রাখেন, এখন কলম বা যে কোনো কিছু দাঁড় করে রাখেন, তাহলে কি সে কলমের ডিরেকশনটা উপরের দিকে, তাই না? উপরের দিকে। তো জি স্যার। উপরকে আমি এখানে এইভাবে দেখাচ্ছি, মানে এটা হচ্ছে- ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল, পারপেন্ডিকুলার, উপরের দিকে। সেটাই হবে আসলে আমার এই এফ এর ডিরেকশনটা, ঠিক আছে? এফ বি ডিরেকশনটা উপরের দিকে, অথবা বলতে পারেন নিচের দিকে, নিচের দিকে হইতে পারে, ঠিক আছে? সোজা কথা হচ্ছে লম্বালম্বি ভাবে হবে, যে এই ভির সাথে আর এই ভির সাথে লম্বালম্বি ভাবে হবে এই ফোর্সের ডিরেকশনটা, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, এবার জাস্ট একটা প্রশ্ন করি, যে বলেন তো, তাহলে এই এই ইয়ের সাথে, ফোর্সের ডিরেকশনের সাথে ভেলোসিটির অ্যাঙ্গেলটা কত? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এটা আমার 90 ডিগ্রি। এটা এখান থেকে দেখে আনসার দিলে হবে না, এখানে 90 থেকে বড়, কিন্তু আসলে আমরা এটা তো ওই আমার কলমের ডিরেকশনটা, তো কলমের ডিরেকশনটা চিন্তা করবেন, দেখবেন যে কলম তো আসলে টেবিলের সাথে 90 ডিগ্রি করেই আছে, তাই না? বা এইটার সাথে জি স্যার। এই অ্যাঙ্গেলটাও কত? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার আসলে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা, যে এই ভি আর বি যে প্লেনে আছে, আমাদের ক্ষেত্রে এই প্লেনটা হচ্ছে আমাদের টেবিলের উপরটা, সেই প্লেনের সাথে সবসময় লম্ব করে থাকবে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা। ওকে, তো এটাই হচ্ছে আসলে আমাদের। আচ্ছা, এখন এখন একটু বলেন, এখানে বলে যাই, তাহলে এই ম্যাগনেটিক ফোর্সের মানটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে? মেইনলি থিতার উপরে। থিতার মানটা যদি আমার বেশি হয়, তাহলে আমার থিতা না বলে বলা উচিত আসলে সাইন থিটা। এই সাইন থিটার মানটা যদি আমার বেশি হয়, তাহলে আমার ফোর্সের মানটা ম্যাক্সিমাম হবে,
সাইন থিটার মান যদি কম হয় তাহলে ফোর্সের মানটা আমার মিনিমাম হবে। তাহলে সাইনের সর্বোচ্চ মান কত কে বলতে পারবে? সাইনের সর্বোচ্চ মান কত? সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, ঠিক আছে, কারণ সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, তারপরে 0 1 √3/2, সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1। আর সাইনের সর্বোচ্চ মান 1 হয় যখন থিটা 90 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে হয় সাইনের মান 1, সেটা হচ্ছে সাইনের সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান হচ্ছে 0, যখন থিটার মান 0 হয় তখন। কস এর ক্ষেত্রে সেটা উল্টা, কস এর সর্বোচ্চ মান হয় যখন থিটার মান 0 হয় তখন, আর সর্বনিম্ন মান হয় যখন থিটার মান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো সাইনের ক্ষেত্রে তাহলে এই থিটার মানটা যখন আমার 90 ডিগ্রি হবে তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হবে আমাদের কি কিউ, সরি লেখাটা সুন্দর হয় না, কিউ ভি ভি, এটা সাইন থিটা তো 1 হয়ে গেল। তাহলে থিটার মান আমার কত এখানে? থিটা 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের ফোর্সের মানটা সবচেয়ে বেশি হবে। থিটা 90 ডিগ্রি মানে আসলে কি, ফিগার থেকে যদি এখন চিন্তা করি, আগে তো এখানে থিটা ছিল, তাহলে থিটা 90 ডিগ্রি আসলে হবে যখন এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইদিকে থাকবে। তার মানে টেবিলের এক পাশে আমার ভেলোসিটি আর এক পাশে যখন ম্যাগনেটিক ফিল্ড থাকবে তখন এদের মধ্যবর্তী এই থিটাটা তখন আর এখানে না থেকে হয়ে যাবে ওইখানে, যেটা আমার 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি এই ভেলোসিটি যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বালম্বি ভাবে থাকবে, পারপেন্ডিকুলার থাকবে, ভার্টিক্যালি থাকবে, তখনই আমার ম্যাগনেটিক ফোর্সের মানটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এবার আমাদের লেকচার শিটে চলে যাই। ওখানে ঠিক এই কথাগুলো বলা আছে, সব অলরেডি আমি বলে ফেলছি, আরো বেশি অনেক বেশি বলছি। সো দেখেন এগুলা এগুলা সবই বলা আছে, এন্ড দ্য ইউনিটি ভেক্টর বলে ফেলছে। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফোর্স হবে এটা যখন থিটার মান 90 ডিগ্রি, এই যে পারপেন্ডিকুলার যখন হবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভেলোসিটি যখন পারপেন্ডিকুলার হবে, এটা থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন বের করতে পারি। এখানে ফিগারটা দেখেন, এই যে যেটা দিয়ে রাখছে সেটা আসলে ম্যাগনেটিক ফিল্ডের মানে ওই নিচের প্লেনটা আর কি, মানে আমাদের আলোচনায় টেবিল যেটা বলছিলাম সেই টেবিলটা হচ্ছে বলতে পারেন এটা। তো টেবিলের একদিকে যাচ্ছে ভেলোসিটি আর একদিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ফোর্স ডিরেকশন কোন দিকে হবে? টেবিলের উপরের দিকে। আমি যে কলম যেটাকে বললাম সেটা, ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা এইদিকে দেওয়া হবে। ঠিক আছে, আমি সবই বলে ফেলছি। আচ্ছা, তো এটা আমাদের লাস্ট টপিক আজকে এই ম্যাথটা, তারপরে আর শেষ হয়ে যাবে। সো এখানে একটা চার্জ বলতেছিলাম, এখন জাস্ট রিয়েল যখন ম্যাথ করবো তখন তো রিয়েল এক্সাম্পল লাগবে। এখানে হচ্ছে সে বলা হচ্ছে চার্জটা হচ্ছে আমার একটা ইলেকট্রন, the electron is মুভ করতেছে উইথ স্পিড অফ এত মিটার পার সেকেন্ড। তার মানে স্পিড মানে ভেলোসিটি আমার দেওয়া আছে এট রাইট অ্যাঙ্গেল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের সাথে রাইট অ্যাঙ্গেলে, মানে ম্যাগনেটিক ফিল্ড তো বি, মানে বির মানও দেওয়া আছে এই যে টেসলা। আচ্ছা, এখন বলা হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিভাবে আছে? রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল মানে কি বলতে পারবেন? রাইট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি? রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ। রাইট অ্যাঙ্গেলের বাংলা যদি বলেন সেটা হচ্ছে সমকোণ। তো কোনো কিছু রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে আসলে থিটা সমান 90 ডিগ্রি, তো এটা সমকোণ বলতে পারেন। অথবা এখানে আমি সরাসরি 90 লিখে দেওয়া বা পারপেন্ডিকুলার বা ভার্টিক্যাল বা রাইট অ্যাঙ্গেল যেটাই লিখি না কেন সবগুলো ক্ষেত্রে আসলে থিটা 90 ডিগ্রি হলো। তাহলে আমার ভি আছে, বি আছে, থিটা আছে, আর কিউ তো ইলেকট্রন, যেহেতু সেই ইলেকট্রনের চার্জ আমরা জানি এখানে একটা কুলম হবে, তো ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম। বের করতে বলছে কি হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স, তার মানে আমার এফ এর মান বের করতে বলছে। খুবই সহজ ম্যাথ না? খুবই সহজ না ম্যাথটা? জি স্যার। তাহলে এটা এই যে ক্যালকুলেশন করে এখানে নিউটন হবে একক, সেটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এখানে আমরা শেষ করলাম, আশা করি কোনো সমস্যা নাই। স্যার ম্যাগনেটটা আবার একটু বুঝান স্যার, মাঝখান দিয়ে কথা শুনতে হয় না তো।
ম্যাথটা তো খুবই সহজ ম্যাথ। একটা ইলেকট্রন মানে কি, আমার চার্জের মানটা কিউ, স্পিড এত এত ভেলোসিটিতে সে মুভ করতেছে রাইট অ্যাঙ্গেলে, মানে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি সমকোণে। থিটার মান দেওয়া আছে আমার, টু এ ম্যাগনেটিক ফিল্ড অফ এত টেসলা, তার ম্যাগনেটিক ফিল্ডের মান দেওয়া আছে এত টেসলা। বের করতে বলছে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্সের মান বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা এখানে লিখে যা যা আছে যা লিখে ফেললাম, এগুলো দেওয়া আছে লিখে ফেললাম। আর চার্জের মানটা আমার ওই যে ইলেকট্রন যেহেতু বলছে, আমি ইলেকট্রনের চার্জের মান জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, তাহলে ফোর্সের ইকুয়েশন আমরা একটু আগে দেখলাম, F = Q V B sin থিটা। সবগুলো মান বসালাম, মানুষের ক্যালকুলেশন করলাম, F এর একক হবে নিউটন। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। স্যার অশেষ ধন্যবাদ স্যার। ওকে, আল্লাহ।